নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আপনাদের পড়ে শোনাচ্ছি বিক্রম বেতালের পঞ্চম গল্প। বেতালকে কাঁধে নিয়ে বিক্রমাদিত্য পথ চলতে লাগলে বেতাল গুরুগম্ভীর কণ্ঠে বলল, বীর বিক্রমাদিত্য, এখন আর একটা গল্প শোনো। বহুদিন আগে ধারানগরে মহাবল নামে মহাবলশালী এক রাজা রাজত্ব করতেন। হরিদাস নামে তার এক ব্রাহ্মণ দূত ছিলেন। রাজা ব্রাহ্মণকে অত্যন্ত ভালোবাসতেন। ব্রাহ্মণের মহাদেবী নামে পরমা সুন্দরী এক কন্যা ছিল। কন্যা বিবাহযোগ্যা হলে বাড়িতে প্রায় দিনই বিবাহ সম্বন্ধে আলোচনা হতো। একদিন মহাদেবী তার বাবাকে বলল, বাবা, যার সঙ্গে আমার বিয়ে দেবে তিনি যেন সকল বিদ্যায় সুপণ্ডিত হন। হরিদাস কন্যার উচ্চাশার কথা শুনে সেভাবেই পাত্র খুঁজতে লাগলেন। একদিন রাজা মহাবল হরিদাসকে ডেকে বললেন, শোনো হরিদাস, দক্ষিণ দেশের রাজা হরিশ্চন্দ্র আমার অত্যন্ত প্রিয় বন্ধু। বহুদিন যাবৎ তার কোনো সংবাদ না পেয়ে আমি বিশেষ চিন্তিত। তুমি একবার তার কাছে গিয়ে কুশল সংবাদ নিয়ে এসো। হরিদাস বিলম্ব না করে হরিশ্চন্দ্রের রাজধানীতে গিয়ে তাকে আপন প্রভুর কুশল সংবাদ প্রদান করলে হরিশ্চন্দ্র বিশেষ খুশি হলেন। রাজার অনুরোধে হরিদাসকে কিছুদিন সেখানে থাকতে হলো। একদিন হরিদাস রাজসভায় বসে আছেন। এমন সময়ে হরিশ্চন্দ্র জিজ্ঞাসা করলেন, কলিকাল আরম্ভ হয়েছে কিনা বলতে পারো? রাজার প্রশ্নের উত্তরে তিনি জবাব দিলেন, হ্যাঁ মহারাজ, দেখছেন না, প্রতিনিয়ত মিথ্যা এবং প্রবঞ্চনার আড়ম্বরে সত্য এবং ন্যায় আত্মগোপন করে ফেলেছে। ধরিত্রী মাতা ফল ফুল শস্যাদি অল্প প্রসব করছেন। রাজা প্রজার পানে না তাকিয়ে আপন কোষাগার পূর্ণ করতে ব্যস্ত। ব্রাহ্মণরা ধর্মকর্ম ত্যাগ করে লোভের পরবশে অধর্মকে আশ্রয় করছেন। পুত্রকন্যা পিতামাতার কথা শোনে না, শ্রদ্ধা করে না। নারী জাতি লজ্জা সম্ভ্রম বিসর্জন দিয়ে আপন খেয়াল খুশি মতো চলছে। এখন অধর্মেরই রাজত্ব। হরিদাসের কথা শুনে রাজা দারুণ খুশি হয়ে হরিদাসের প্রশংসা করতে করতে অন্দরমহলে চলে গেলেন। হরিদাসও আপন ঘরে ফিরে গেলেন। হরিদাস নিজের বাসস্থানে গিয়ে দেখতে পেলেন সেখানে এক ব্রাহ্মণ সন্তান বসে আছে। তিনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কে এবং কি জন্যে বসে আছো? আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা বলে ফেলো, আমি আমার সামর্থ্য অনুসারে তোমার প্রার্থনা পূরণ করব। ব্রাহ্মণ সন্তান তখন বলল, শুনতে পাই আপনার পরমা সুন্দরী এক কন্যা আছে, আমি তাকে বিয়ে করতে চাই। হরিদাস বললেন, কন্যার প্রার্থনা অনুযায়ী আমি প্রতিজ্ঞা করেছি, যিনি সর্ববিদ্যায় বিশারদ এবং সর্বগুণে গুণবান হবেন তাকেই আমি আমার কন্যা সম্প্রদান করব। তখন ব্রাহ্মণ সন্তান বললে, আমি শৈশব থেকে যত্ন সহকারে বিদ্যা শিক্ষা করেছি। তাছাড়া এমন একটা রথ প্রস্তুত করেছি, রথে চেপে যখন যেখানে ইচ্ছে যাওয়া যায়। হরিদাস ব্রাহ্মণ সন্তানের কথায় সন্তুষ্ট হয়ে তাকে বললেন, আমার কন্যার প্রার্থিত গুণাবলীর তোমার মধ্যে অভাব নেই দেখছি। তোমাকে আমার বিশেষ পছন্দ হয়েছে। উত্তম, আমি তোমাকেই আমার কন্যা দান করব। কাল সকালে রথখানা নিয়ে আমার কাছে এসো। ব্রাহ্মণ সন্তান চলে গেলে হরিদাস রাজার কাছ থেকে দেশে ফিরে যাওয়ার অনুমতি চেয়ে নিয়ে প্রস্তুত হয়ে থাকলেন। পরদিন যথাসময়ে ব্রাহ্মণ কুমার রথ নিয়ে উপস্থিত হলে দুজনে সেই রথে চড়ে অতি অল্প সময়ের মধ্যে ধারানগরে এসে পৌঁছল। এদিকে হরিদাসের স্ত্রী এবং পুত্র আলাদা আলাদাভাবে দুজন গুণবান পাত্র স্থির করাতে তারাও হরিদাসের বাড়িতে এসে উপস্থিত হল। একসাথে তিনটি পাত্রের উপস্থিতিতে হরিদাস মহাভাবনায় পড়লেন। পাত্রগণ রূপে গুণে কেউ কারো থেকে কম নয়,
সুতরাং কাকে রেখে কাকে বাদ দেবেন? কিছুক্ষণ চিন্তা করে ব্রাহ্মণ পাত্রকে বললেন, বাপু, তোমরা তিনজনেই আপাতত এখানে থাকো। আমি আমার স্ত্রী পুত্রের সঙ্গে পরামর্শ করে যা ভালো হয় তাই করব। পাত্রত্রয় হরিদাসের কথায় সম্মত হয়ে সেখানে অবস্থান করতে লাগল। হঠাৎ ব্রাহ্মণের বাড়িতে এক মহা বিপদ ঘটে গেল। সহসা এক রাক্ষস এসে ঘুমন্ত মহাদেবীকে নিয়ে প্রস্থান করল। পরদিন ঘুম থেকে উঠে সকলে দেখল মহাদেবী ঘরে নেই। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। তখন হরিদাস বললেন, বৃথা কান্নাকাটি না করে ঘটনা কি ঘটছে তা ভেবে দেখা দরকার। পাত্র তিনটির মধ্যে একজন ত্রিকালদর্শী ছিল। সে হরিদাসকে বলল, আমি যোগ বলে জানতে পেরেছি এক রাক্ষস আপনার কন্যাকে নিয়ে বিন্ধ্য পর্বতে চলে গেছে। এখন কিভাবে উদ্ধার করা যায় সেই চিন্তা করুন। দ্বিতীয় পাত্র বলল, আমি শব্দভেদী বাণ মেরে রাক্ষসকে বধ করতে পারবো। যদি সেখানে যাবার উপায় থাকে তাহলে কন্যাকে উদ্ধার করে আনতে পারবো। তখন তৃতীয় পাত্র বলল, বেশ, আমার রথে চড়ে সেখানে চলে যাও। দ্বিতীয় পাত্র সেই রথ নিয়ে চোখের নিমেষে বিন্ধ্য পর্বতে গিয়ে শব্দভেদী বাণ দ্বারা রাক্ষসকে বধ করে কন্যাকে উদ্ধার করে ফিরে এলো। মহাদেবী ফিরে আসার পর তিন পাত্রের মধ্যে কন্যার দাবি নিয়ে ভীষণ বিবাদ শুরু হয়ে গেল। হরিদাস এই সমস্যার কি সমাধান করবেন কিছুই স্থির করতে পারলেন না। গল্প শেষ করে বেতাল বললে, বুদ্ধিমান মহারাজ, এবার তুমি বলো দেখি, এই তিনজনের মধ্যে কে মহাদেবীর ন্যায্য অধিকারী? বিক্রমাদিত্য বললেন, যে রাক্ষসকে বধ করে মহাদেবীকে উদ্ধার করেছে সেই মহাদেবীর ন্যায্য অধিকারী। বেতাল বলল, কেন? উদ্ধার কার্যে তিনজনেরই তো সমান সাহায্য রয়েছে। যে উদ্ধার করেছে তার কৃতিত্ব বেশি হবে কেন? বিক্রমাদিত্য বললেন, আপাত দৃষ্টিতে কথাটা সত্য, কিন্তু সার্বিক বিচার করলে বুঝতে পারবে দুর্দান্ত রাক্ষসকে বধ করতে না পারলে সব উপায় বৃথা হতো। সুতরাং যে মেরেছে তার কাজটি আসল এবং সেই কারণে সেই কন্যার প্রকৃত অধিকারী। তখন বেতাল বললে, সাব্বাস বিক্রমাদিত্য, হে না হলে তুমি মহারাজ হবে কেন? এই বলে বেতাল আবার শ্মশানে ফিরে গিয়ে সেই গাছে লম্বমান হয়ে রইল। বিক্রমাদিত্য আবার শ্মশানে ফিরে গিয়ে বেতালকে পূর্ববৎ ঘাড়ে তুলে নিলেন।